আমাদের অ্যাডারেস সার্কিট নিয়ে ডিসকাশন করছি। তো আমরা আজকে দেখব যে একটা অ্যাডারেস সার্কিট তৈরি করতে কোন লজিক গেট ইউজ করা হয়, তারপর সেই লজিক গেটগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসক্রাইব করব। তো ফার্স্ট অফ অল গত দিনে যে কোশ্চেনগুলো শিখছি সেটা থেকে বোর্ডে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটা আমি একটু আগে এক্সপ্লেইন করি। আমাদের এভাবে করে একটা বক্স দেওয়া আছে, ওকে? তো সেই বক্সের ভিতর আমাদের এভাবে করে ইনপুট দেওয়া আছে এ, তারপর বি, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে সি, ওকে? তো আমাকে এখানে বলা হইলো যে এখানে এক্স দেওয়া আছে, তো এখন বলা হইলো উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটটিকে সত্যক সারণী, প্রাপ্ত সার্কিটটির জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। আমি আবার কোশ্চেনটা রিপিট করতেছি। উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটটির জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। ঠিক আছে, প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। ক্লিয়ার? তো স্যার এখন দেখেন, এটা হচ্ছে আমাদের কার সার্কিট, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট। আমরা এই ডায়াগ্রামটা থেকে বুঝে গেছি যে আমাদের এখানে এ আর বি দুইটা ইনপুট। তো ইনপুট গুলো আমাদের কি হচ্ছে, সাম আকারে স্টোর হচ্ছে, আর এটার আউটপুট হচ্ছে হলো গিয়ে ক্যারি। ওকে, তো এ আর বি আমাদের ইনপুট, আর এস হচ্ছে হলো গিয়ে আমাদের সাম, আর সি হচ্ছে ক্যারি। তো যদি কোনো ব্লক ডায়াগ্রামে এস থাকে দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডারের সার্কিট। তো আমরা অ্যাডারের সার্কিট লিখলাম। এখন দেখতে হবে সেটা কি হাফ অ্যাডার না ফুল অ্যাডার। যদি স্যার ব্লকটার মধ্যে কোনো ক্যারি ইন না করে দ্যাট মিন সেটা হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডার। আর ব্লকটার মধ্যে যদি ক্যারি ইন করে তাহলে সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, ফুল অ্যাডার হিসেবে আমরা সেটাকে কনসিডার করব। তো যেহেতু ব্লকটার মধ্যে কোনো ক্যারি ইন করে নাই, তাই এটা হচ্ছে কি আমাদের হাফ অ্যাডার। তো আমরা হাফ অ্যাডার অলরেডি লিখে ফেলছি। তো পরীক্ষার খাতায় আপনার পরের স্টেপটা হবে আপনার হাফ অ্যাডারের সংজ্ঞা দিতে হবে। তো হাফ অ্যাডারের সংজ্ঞা কি দিবেন, যে সকল ইলেকট্রনিক সার্কিট অ্যাডিক যে সকল ইলেকট্রনিক সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে মূলত হচ্ছে হাফ অ্যাডার বলে। তো হাফ অ্যাডারের ডেফিনেশনটা দিব। এবার আমরা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা তৈরি করব। ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে সবার প্রথমে আমরা হচ্ছে হলো গিয়ে ইনপুট দিব। ইনপুটে আমরা হচ্ছে এ আর বি ইউজ করব, 00, 01, 10, 11। তো আমাদের এ আর বি তে ইনপুট হচ্ছে 00, এগুলো আমরা ইনপুট দিয়ে দিছি। এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে আউটপুটটা সেট করতে হবে। তো আমাদের এটা আমরা আউটপুটটাও সেট করে নিই। তো আমাদের আউটপুট এখানে দুইটা, একটা হচ্ছে হলো গিয়ে এস আর একটা হচ্ছে হলো গিয়ে আমাদের সি। এখন আপনাদেরকে জানাই রাখি এখানে এস বলতে মূলত হচ্ছে হলো গিয়ে আমরা অ্যাডিশন করব। অ্যাডিশন বলতে মূলত অ্যাডারের সার্কিট বাইনারি অ্যাডিশন ল অনুযায়ী কাজ করে। অ্যাডারের সার্কিট গুলো আমাদের বাইনারি অ্যাডিশন ল অনুযায়ী কাজ করে। ওকে, বাইনারি অ্যাডিশন ল অনুযায়ী কাজ করে অ্যাডারের সার্কিট গুলো। তো বাইনারি অ্যাডিশন ল অনুযায়ী যেহেতু অ্যাডারের সার্কিট গুলো কাজ করে, তো আমাদের এখানে এস হচ্ছে হলো গিয়ে আমার বাইনারি অ্যাডিশন অনুযায়ী কাজ করবে। অর্থাৎ এস কিভাবে পাবো, এই প্রতিটা এ আর বি এর ইনপুটকে যোগ করে আমরা এস আর সি এর ভ্যালুটা পাবো। যেহেতু অ্যাডারের সার্কিট কি করে, এই এ আর বি এর ইনপুটকে যোগ করে যোগফল আর ক্যারি কি করে ডিসাইড করে। অর্থাৎ এ আর বি তে যে ইনপুট হবে, এ আর বি তে আমার 00 ইনপুট হইতে পারে, 01 ইনপুট হইতে পারে, 10 ইনপুট হইতে পারে, 11 হইতে পারে। তো এই ইনপুট অনুযায়ী আমার এস আর সি এর ভ্যালু কি হবে, ডিসাইডেড হবে। ঠিক আছে, কেউ এই জায়গায় এগুলো লিখবেন না, এগুলো আপনাদের বুঝার জন্য আমি বলতেছি। ঠিক আছে, তো দেখেন আমরা কি করি। তো ফার্স্টে আমাদের 00 দেওয়া আছে, তো আমি 0 আর 0 কে যোগ করতেছি। তো 0 আর 0 কে যোগ করলাম, যোগফল পাইলাম 0। এখন আমরা যেহেতু বাইনারি অ্যাডিশন ল করব, বাইনারি অ্যাডিশন ল এর রুলসটা হচ্ছে যে যোগফলকে আমরা বেইজের সাথে কম্পেয়ার করে দেখব। যোগফল যদি বেইজের সমান না হয় বা বেইজের থেকে
বড় না হয় তাহলে যা আছে সেটাই আমাদেরকে রেখে দিতে হবে। অর্থাৎ এখানে দেখেন 0 আর 0 যোগ করে আমরা যোগফল পাইছি 0, যেটা বেস 2 এর থেকে ছোট। তাই এটাকে ভাগ করার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু ভাগ করার কোনো প্রয়োজন নাই, যা আছে সেটাই আমরা এই জায়গায় বসাই দিছি। আর যেহেতু আমি কোনো ভাগ করি নাই, ভাগ না করার কারণে কোনো ভাগফল পাই নাই, আর ভাগফল যদি না আসে তাহলে ক্যারির জায়গায় আমাদের 0 বসবে। তো হয়তো অনেকে বিষয়টা বুঝেন নাই, আবার আমি দেখাইতেছি। আমার এখানে 0 আর 1 আছে। তো 0 আর 1 কে অ্যাড করলে এখানে কি আসবে? 1 আসবে। তো আমরা এটা কার সাথে কম্পেয়ার করে দেখব? বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখব। তো আমাদের যোগফলটা বেস 2 এর থেকে কি ছোট। ঠিক আছে, আমাদের এখানে 1 আছে যেটা বেস 2 এর থেকে ছোট, তাই এটাকে ভাগ করার কোনো প্রয়োজন নাই। কারণ আমি বলছি যোগফল যদি বেজের থেকে ছোট হয় অথবা মানে বেস থেকে যদি ছোট হয় তাহলে যা আছে তাই বসবে। তো এখানে 1 এটা হচ্ছে যোগফল, এটা বেস 2 এর থেকে ছোট। তো 1 এস এর জায়গায় বসে যাচ্ছে। আর যেহেতু ভাগ করতে পারিনি তাই ভাগফল আসে নাই। আর ভাগফল না আসলে ক্যারির জায়গায় কি বসবে? 0 বসবে। আবার দেখেন এখানে আমাদের দেওয়া আছে 1 0 দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে 1 0 নিলাম, 1 0 নিলাম। তো 1 0 কে অ্যাড করলে 1 আসে। আমার বেস 2 এর সাথে কম্পেয়ার করব। আমার যোগফল 1 বেস 2 এর থেকে ছোট না বড়? বেস 2 এর থেকে ছোট, তো যা আছে তাই বসবে। আর যেহেতু ভাগ করতে পারি নাই তাই ক্যারির জায়গায় আমার 0 বসবে। আর এখানে আছে 1 1। তো 1 1 যোগ করলে হচ্ছে 2। এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করে দেখব? 2 এর সাথে কম্পেয়ার করে দেখব। তো আমাদের যোগফল কার সমান? বেস 2 এর সমান। আমরা এখানে যে 2 পাইছি, এই 2 টা কার সমান? বেস 2 এর সমান। তো যোগফল যদি বেস 2 এর সমান হয় তখন যোগফলকে বেস 2 দ্বারা কি করতে হবে স্যার? ডিভাইড করতে হবে। তো আমাদের যোগফল বেস 2 এর সমান, তো বেস 2 কে আমরা যেহেতু সমান তাহলে ভাগ করব। তো ভাগ করলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসবে? 0 আসবে। মানে ভাগশেষ 0 আসবে আর ভাগফল 1 আসবে। এখন দেখেন যে ভাগশেষটা আসছে সেটা এবার যোগফলের জায়গায় বসবে। আর যেটা ভাগফল আছে সেটা ক্যারির জায়গায় চলে যাবে। ওকে? এবার আমরা হচ্ছে এই ট্রুথ টেবিল থেকে আমরা আমাদের ইকুয়েশনটা তৈরি করব। আর ইকুয়েশন তৈরি করব আমরা হচ্ছে এখন হাফ অ্যাডারের ইকুয়েশনটা তৈরি করব। হাফ অ্যাডারের ইকুয়েশনটা আমরা হচ্ছে হলো গিয়ে এখন তৈরি করব। তো আমাদের এই জায়গাটাতে হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ইকুয়েশনটা নিয়ে ডিসকাশন করতে হবে। তো হাফ অ্যাডারের ইকুয়েশনটা নিয়ে আমরা যেহেতু ডিসকাশন করব তাহলে দেখেন যে আমরা হাফ অ্যাডারের ইকুয়েশন তৈরি করার সময় মনে রাখতে হবে আপনার হচ্ছে হলো গিয়ে আউটপুট গুলোকে প্রাধান্য দিতে হবে। আমি আবার বলতেছি, আপনার যদি হাফ অ্যাডারের ইকুয়েশন তৈরি করতে হয় আপনার হচ্ছে আউটপুট গুলোকে প্রাধান্য দিতে হবে। তো আমাদের এখানে আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে হলো গিয়ে সি। একটা হচ্ছে আমাদের এস আর একটা হচ্ছে হলো গিয়ে সি। তো এখন আমাদের একটা ইকুয়েশন তৈরি করতে হবে, কারণ আমাদের কোশ্চেনে ছিল হাফ এডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তো লজিক গেট আমরা অঙ্কন করতে পারবো, তার জন্য তো আমার ইকুয়েশন দরকার আছে। তো আমাদের এখানে তো কোনো ইকুয়েশনই নাই। তো সেটার জন্য আমরা কি করব? ট্রুথ টেবিলটা থেকে ইকুয়েশনটা ডেভেলপ করব। স্যার, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন গঠন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আউটপুটের যে ভ্যালুগুলো 1 হবে তাদের ইনপুট গুলোকে আমাদের কনসিডার করতে হবে। আমি আবার বলতেছি যে আমাদেরকে যদি কখনো ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করতে বলে তাহলে আমরা আউটপুট যে আছে, আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুট গুলোকে বিবেচনা করব। তাহলে স্যার দেখেন এখানে আমরা ফার্স্টে এস এর ইকুয়েশনটা ডেভেলপ করব। তো আমাদের দুইটা ইকুয়েশন তৈরি করতে হবে, একটা এস এর জন্য একটা সি এর জন্য, যেহেতু আউটপুট দুইটা। আর আমি আগেই বলছি ইকুয়েশন সবসময় প্রায়োরিটি পায় কার কাছে? এস আউটপুটের উপর। তো আমাদের এস এর ভ্যালুটা 0, এটা বাদ। এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে আমি হচ্ছে হলো গিয়ে বিবেচনা করব। সেটা হচ্ছে কি 0 আর 1। এখন দেখেন আমি বলছি আউটপুটে যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুট গুলোকে আমরা কনসিডার করব। তো আমরা 0 কে কনসিডার করি নাই, আমাদের এই ভ্যালুটা 1 আছে সেটার ইনপুটটাকে কনসিডার করতেছি। তো এই ভ্যালুটা 0, এটা হচ্ছে 1। এই 0 কার কলামে আছে? এই 0 হচ্ছে এর কলামে আছে। এই 1টা কার কলামে আছে? 1টা হচ্ছে বি এর কলামে আছে। ঠিক আছে, তো এখন দেখেন যে 0 আর 1, এই 0 আর 1 একই রোতে অবস্থান করতেছে। ঠিক আছে, ট্রুথ টেবিলে যদি কোনো ইনপুট একই রোতে বা একই সারিতে অবস্থান করে
সেই ইনপুট গুলোকে বলা হয় কন্টিনিউয়াস ইনপুট। সেই ইনপুট গুলোকে বলা হয় কন্টিনিউয়াস ইনপুট। ঠিক আছে? তো কন্টিনিউয়াস ইনপুটের একটা বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউয়াস ইনপুটের জন্য মূলত এন্ড অপারেশন মেনটেন করা হয়। আমি কথাটা আরেকবার বলতেছি যে আমাদের এই আউটপুটটা 1, এটার ইনপুট হচ্ছে 0 আর 1। এখন 0 কার কলামে আছে? এর কলামে আছে। 1 কার কলামে আছে? বি এর কলামে আছে। ওকে? এখন 0 আর 1 একই রোতে অবস্থান করতেছে। ঠিক আছে? একই লাইনে অবস্থান করতেছে। তো একই লাইনে যখন অবস্থান করে সেটাকে মূলত বলা হয় স্যার কন্টিনিউয়াস ইনপুট। আর এই কন্টিনিউয়াস ইনপুটের জন্য মূলত স্যার কি অপারেশন ইউজ করা হয়? এন্ড অপারেশন। তো আমি 0 আর 1 এর মধ্যে যদি এন্ড অপারেশন মেইনটেইন করি, তো আমি এটাকে হলো গিয়ে এন্ড অপারেশন করব। তো এখন একটা জিনিস দেখেন, 0 আর 1 কে যদি আমি এন্ড করি তাহলে আমাদের রেজাল্টটা কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। ওকে? কিন্তু স্যার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমরা এখানে 0 আর 1 ইনপুট দিয়ে কিন্তু s এর ভ্যালু কি পাইছি? 1 পাইছি। কিন্তু এখানে 0 আর 1 এর মধ্যে এন্ড অপারেশন করার পর রেজাল্ট কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। অর্থাৎ আমাদের ইনপুট আর আউটপুটের যে ট্রুথ টেবিলটা আছে সেটার সাথে আমাদের ইকুয়েশনের ভ্যালুটা কি করতেছে না স্যার? ম্যাচ করতেছে না। যে আপনি দেখেন 0 আর 1 যেহেতু একই রোতে অবস্থান করতেছে, তো 0 যেহেতু এর কলামে, 1 বি এর কলামে, তো আমরা এ আর বি লিখছি। আর 0 আর 1 যেহেতু একই রোতে অবস্থান করতেছে, এখানে আমি এন্ড অপারেশন ইউজ করছি। তো 0 আর 1 কে এন্ড করলে আমাদের রেজাল্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক আছে? তো যেহেতু আমাদের রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে, তো সেটার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের ট্রুথ টেবিলের সাথে এই ইকুয়েশন ম্যাচ থাকতে হবে। তো সেটার জন্য আমি জাস্ট এটার উপরে কি করলাম, সরি, আমি কি করলাম যে এটার উপর বার দিয়ে দিলাম। তো এটার উপর যদি আমি বার দিয়ে দিই তাহলে দেখেন কি হবে। তো 0-র উপর বার চলে আসবে। তো 0 কে বার করলে রেজাল্ট কি হয়ে যাবে? 1। 1.1 রেজাল্ট কি আসতেছে? 1 আসতেছে। ওকে? তাহলে সহজ কথায় যে আমরা যখন ট্রুথ টেবিল থেকে, বিশেষ করে হাফ অ্যাডারের যখন আমরা সার্কিট গঠন করতে যাব, ইকুয়েশন গঠন করতে যাব, আউটপুটের যে ভ্যালুটা 1 আছে সেটার ইনপুটটাকে বিবেচনা করব, আর ইনপুটের যে ভ্যালুটা 0 আছে সেটাকে আমরা বার করে দিব। যেহেতু স্যার আমাদের এখানে কি ইউজ করতে হচ্ছে? এন্ড ইউজ করতে হচ্ছে। আর এন্ড যতক্ষণ পর্যন্ত সবগুলো ইনপুট 1 না হয় ততক্ষণ পর্যন্ত আউটপুট 1 দেয় না। ঠিক আছে? তাহলে আমাদের এটাতে আশা রাখি সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে এবার পরেরটা দেখেন। আমি কি করছি? এর পরের আউটপুটটা 1। এখন এটার ইনপুটটাকে আমি হলো গিয়ে কনসিডার করতেছি। এটার ইনপুটটা হচ্ছে 1 0। তো এখানে আমার 1, এখানে 0। তো 1 কার কলামে? এর কলামে। 0 কার কলামে? বি এর কলামে। তো বি এর কলামে আছে। এখন 1 0 কিভাবে অবস্থান করতেছে? একই রোতে অবস্থান করতেছে, একই সাথে অবস্থান করতেছে। তো একই সাথে অবস্থান করলে এটা কন্টিনিউয়াস ইনপুট। কন্টিনিউয়াস ইনপুটের জন্য আমি এখানে কি অপারেশন ইউজ করব? এন্ড অপারেশন। এখন দেখেন এন্ড অপারেশন করলে এটার রেজাল্টটা কি হয়ে যাচ্ছে? 0। কিন্তু এখানে 1 0 নেওয়ার পর রেজাল্ট কি আসছে? 1 আসছে। দ্যাট মিন্স আমার 1 0 নিতে হবে কিন্তু রেজাল্ট কি আসতে হবে? 0 এর পরিবর্তে 1 আসতে হবে। আর এটা তখনই আসবে যদি আমি যেটা 0 আছে সেটাকে বার করে দিই। তো 0 কে বার করলে আমাদের রেজাল্ট কি হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে। ঠিক আছে? 0 কে আমি বার করলে আমাদের রেজাল্ট কি হয়ে যাবে? 1। 1 আর 1 কে এন্ড করলে রেজাল্ট কি হবে? 1 হবে। ঠিক আছে স্যার? ওকে? ক্লিয়ার? তো এখন দেখেন আমাদের এইটা একটা রো, এইটা আমাদের আরেকটা রো। দ্যাট মিন্স এটা একটা রো, এটা আরেকটা রো। অর্থাৎ ভিন্ন ভিন্ন রোতে আছে। অর্থাৎ 0 1 এক রোতে আছে, 1 0 আরেকটা রোতে আছে। তো ভিন্ন ভিন্ন হলে সেটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। সেটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস সিগন্যাল বা ইনপুট, বা ডিসকন্টিনিউয়াস ইনপুট বলা হয়। সেটাকে ডিসকন্টিনিউয়াস ইনপুট বলে। আর ডিসকন্টিনিউয়াস ইনপুটের জন্য আমরা কি ইউজ করব স্যার? প্লাস ইউজ করব। তাহলে ডিসকন্টিনিউয়াস ইনপুটের জন্য আমরা যেহেতু প্লাস ইউজ করব, তাহলে আমরা এখানে এ এক্সঅর বি ইউজ করব। ঠিক আছে স্যার? ওকে? এবার দেখেন আমরা সি এরটা বের করব। তো আমাদের এখানে এস এর কাজ শেষ, এবার সি এরটা বের করব। তো আমরা সি কে নিচ্ছি। সি এর এই ভ্যালুটা 0, এটা বাদ, এটা 0, এটা বাদ, এটা 0, এটা বাদ। আমরা কি বলছি? আউটপুটে যে ভ্যালুটা 1 আসবে, তো এই ভ্যালুটা 1 আছে, এটার আমরা ইনপুটটাকে বিবেচনা করব। তো এটার ইনপুট হচ্ছে 1 আর এই 1।
তো 1 কার কলামে আছে, এর কলামে, তো আমরা নিলাম এ। এই 1 কার কলামে আছে, বি এর কলামে আছে, আমরা নিলাম বি। ঠিক আছে, এখন দেখেন এই দোনোটা যেহেতু একই সাথে অবস্থান করতেছে তাদের মধ্যে এন্ড অপারেশন হবে। আর এখানে আমরা কোনো বাদ দিই নাই, কারণ 1 আর 1 কে এন্ড করলে রেজাল্ট কি আসে, 1ই আসে। তো আমরা এখানে পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের সামের ইকুয়েশন, এটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। তাহলে আমরা একটা জিনিস কনফার্ম করলাম যে আমাদের সামের জন্য কি লজিক লাগবে, এক্সঅর গেট লাগবে। আর ক্যারির জন্য আমাদের কি লাগবে, এন্ড গেট লাগবে, কারণ এ আর বি কি আছে, এন্ড আকারে আছে। এবার আমরা হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট ড্র করব। হাফ অ্যাডারের সার্কিট আমরা ড্র করব। তা হাফ অ্যাডারের সার্কিট তৈরি করার জন্য আমার হচ্ছে এস লাগবে। আর তার সাথে হচ্ছে হলো গিয়ে আমাদের সরি, আমাদের সার্কিট তৈরি করার সময় আমাদেরকে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের ইনপুট এখানে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। তো স্যার ফার্স্টে আমাদের সিগন্যালটা কার কাছ থেকে যাবে, এ এর কাছ থেকে যাবে। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যালও আমাদের বি থেকে যাচ্ছে। এখন এ আর বি কি আকারে আছে, এক্সঅর। তো আমরা মাঝখানে হচ্ছে এক্সঅর গেটটা বসাবো। এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। তাহলে আমাদের এখানে আসতেছে কি, এ এক্সঅর বি। আর এবার আমাদের আসতেছে এ বি। তো এই জায়গায় আমাদের সিগন্যাল হচ্ছে হলো গিয়ে এ, আর এখানে হচ্ছে আমাদের সিগন্যাল বি। তো এ আর বি কে আমরা এন্ড আকারে রাখবো। তাহলে আমাদের এখানে আসতেছে কি, এ বি। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? তো এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের মনে করো এন্ড গেট। আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের সামকে রিপ্রেজেন্ট করবে, আর এটা হচ্ছে আমাদের ক্যারিকে রিপ্রেজেন্ট করবে। এখন স্যার এই যে আমরা অ্যাডারের সার্কিটটা তৈরি করছি, এই অ্যাডারের সার্কিটটা আমাদের কি যোগের কাজ করে কিনা সেটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। ঠিক আছে, যোগের কাজ করে কিনা সেটা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। যেমন স্যার আমরা যেহেতু এখানে এ আর বি, তো এ আর বি এর জন্য পসিবল কম্বিনেশন কয়টা, এ আর বি এর জন্য পসিবল কম্বিনেশন হচ্ছে 00 01 10 11। এখন স্যার এই যে এ আর বি তে 00 আছে, তো আমরা এখন 0 আর 0 কে যোগ করে দেখবো এই সার্কিটের থ্রুতে। এই সার্কিটের থ্রুতে আমরা ফার্স্টে 0 আর 0 এখানে ইনপুট দিব। তো 0 আর 0 ইনপুট দিয়ে দেখবো যে আমাদের সামের ভ্যালু 0 আসে কিনা, ক্যারির ভ্যালু 0 আসে কিনা। ঠিক আছে, কারণ স্যার আপনি একটু ভালো মতো যদি এখানে দেখেন, এই ট্রুথ টেবিলে আমরা কিন্তু প্রত্যেকটা ইনপুটকে যোগ করছি। যেমন আমরা এখানে 0 আর 0 কে যোগ করার পর সামের ভ্যালু 0 আসছে, ক্যারির ভ্যালু কি আসছে, 0 আসছে। 0 আর 1 কে যোগ করার পর সামের ভ্যালু 1 আসছে, ক্যারির ভ্যালু 0 আসছে। 1 0 কে অ্যাড করার পর সামের ভ্যালু 1 আসছে, ক্যারির ভ্যালু 0 আসছে। 1 আর 1 কে অ্যাড করার পর সামের ভ্যালু 0 আসছে, ক্যারির ভ্যালু 1 আসছে। তো আমরা যে স্যার এই সত্যক সারণী থেকে যে ইকুয়েশনটা তৈরি করছি এবং ইকুয়েশনটা থেকে যে সার্কিটটা তৈরি করছি, এখন আমাকে এই প্রত্যেকটা ইনপুট দিয়ে চেক করে দেখতে হবে যে আমার এই সার্কিটটা আসলেই কার্যকর কিনা। অর্থাৎ আমার এই সার্কিটটা এই প্রতিটা ইনপুট নেওয়ার পর এই আউটপুট গুলো দেয় কিনা সেটা আমাকে কি করে দেখতে হবে, ম্যাচ করে দেখতে হবে। স্যার এটা পরীক্ষার খাতায় দেখানোর কোনো দরকার নেই, এটা আমার কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য। কারণ আমি আইসিটি পড়তেছি, আমি বলছি অ্যাডারের সার্কিট। তো আসলে অ্যাডারের সার্কিট, হাফ অ্যাডারের সার্কিটটা কি কাজ করে কিনা সেটা আমাকে বুঝতে হবে। আর এই দক্ষতাটা যখন আপনি, এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটাকে বলা হয় সিমুলেশন। আপনি যখন প্রতিটা বিট বাই বিট সার্কিটের মধ্যে দিয়ে ট্রান্সফার করার পর আপনি দেখতেছেন যে আপনার আউটপুটটা ঠিক আসতেছে, তখন আপনার কনফিডেন্স লেভেলটা সেই লেভেলে যাবে যে আপনি ধরতে পারবেন যে আপনার সার্কিটের ড্রয়িংটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে স্যার আর কথা না বলে আমি হচ্ছে এক্সর এর আগে ট্রুথ টেবিলটা একটু লিখে রাখি। 0 এক্সর 0 করলে রেজাল্ট আসে 0, 0 এক্সর 1 করলে রেজাল্ট আসবে 1, 1 এক্সর 0 করলে রেজাল্ট আসবে 1, 1 এক্সর 1 করলে আমাদের রেজাল্ট আসবে 0। ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে এন্ড অপারেশন করব। তো এন্ড অপারেশন হচ্ছে 0 এন্ড 0 করলে রেজাল্ট 0, 0 এন্ড 1 করলে রেজাল্ট 0, 1 এন্ড 0 করলে রেজাল্ট 0, 1 আর 1 করলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। এখন দেখেন আমরা ফার্স্টে এই 0 আর 0 ইনপুট নিব। তো a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0। তো 0 XOR 0 করলে s এর ভ্যালু আমাদের কি আসতেছে স্যার, 0 আসতেছে।
কারণ 0 XOR 0 করলে রেজাল্ট 0। এবার হচ্ছে 0 আর 0 কে যদি আমি অ্যান্ড করি, 0 আর 0 কে অ্যান্ড করলে আমার সি এর ভ্যালুটা কি আসবে? 0 আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম ইনপুটের জন্য আউটপুটটা সঠিক আসছে। এই জায়গায় দেখেন আমি 0 আর 1 নিব। এবার 0 আর 1 নিছি, তো এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। তো এর জায়গায় আমাদের হলো গিয়ে 0 বসতেছে, এর জায়গায় আমার 0 বসতেছে, বি এর জায়গায় আমার 1 বসতেছে। 0 আর 1 কে এক্সঅর করলে 0 আর 1 কে এক্সঅর করলে আমাদের রেজাল্ট আসবে হলো গিয়ে 1, আর 0 আর 1 কে এন্ড করলে রেজাল্ট আসবে 0। তাহলে দেখেন 0 আর 1 কে আমি যখন এক্সঅর করছি রেজাল্ট আসছে 1, 0 আর 1 কে আমি এন্ড করছি রেজাল্ট আসছে 0। তাহলে আমাদের সেকেন্ড ইনপুটের জন্য সার্কিটটা ঠিকঠাক মতো ফাংশন করছে। এবার আমরা হলো গিয়ে 1 0 নিয়ে দেখব। তো এর জায়গায় 1, বি এর জায়গায় 1, 1 আর 0 কে আমি যদি এক্সঅর করি রেজাল্ট আসবে 1, 1 আর 0 কে আমি যদি এন্ড করি রেজাল্ট আসবে হলো গিয়ে 0। ঠিক আছে স্যার? তারপরে আসতেছে 1 1। তো a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, 1 XOR 1 আমার রেজাল্ট আসতেছে কি? 0। তো 1 আর 1 কে XOR করলে আমার এখানে আসতেছে রেজাল্ট 0। তারপরে 1 আর 1 কে এন্ড করলে রেজাল্ট আসতেছে কি? 1। তাহলে আমাদের এই চারটা ইনপুটের জন্য আমাদের সার্কিট এখানে s এর ভ্যালুও সঠিক দিছে, c এর ভ্যালুটাও কি করছে স্যার? সঠিক দিছে। তাহলে আমরা একটা জিনিস এখন কনফার্ম হইলাম যে অ্যাডারের সার্কিটে সামের কাজটা করে কে? এক্সঅর। ঠিক আছে? অ্যাডারের সার্কিটে এটা মনে রাখতে হবে, অ্যাডারের সার্কিটে হাফ অ্যাডারের সার্কিটে সামের কাজটা করে হলো গিয়ে কে? এক্সঅর অপারেটর বা এক্সঅর গেট, আর ক্যারির কাজটা করে কোন গেট স্যার? এন্ড গেট ক্যারি কাজটা করে। ক্লিয়ার স্যার? তো আমরা পরীক্ষার খাতায় হাফ অ্যাডার যদি আসে, আমরা ফার্স্টে হাফ অ্যাডারের এই ব্লক ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে এটা পরীক্ষার খাতায় তুলবো, তোলার পর এক্স এর জায়গায় এটা বসায় নিব। আর এগুলো কিন্তু দিতে হবে না, এগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, এমসিকিউ সময় কাজে লাগবে। আর এমসিকিউ সময় যদি বলে একটা হাফ অ্যাডারের সার্কিট তৈরি করতে কোন কোন লজিক গেট ব্যবহার করা হয়, অ্যান্সার কি দিবেন স্যার? একটা হাফ অ্যাডারের লজিক সার্কিট তৈরি করতে, মানে একটা হাফ অ্যাডারের সার্কিট তৈরি করতে কোন কোন লজিক গেট ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে স্যার আমাদের লাইক হচ্ছে এটা আমাদের ফার্স্টে দিতে হবে, দেন হচ্ছে আপনি ট্রুথ টেবিলটা দিবেন, তারপর হাফ অ্যাডার ইকুয়েশনটা দিবেন, তারপর হাফ অ্যাডারের সার্কিটটা দিলেই আপনাকে 4 এ 4 দিয়ে দিবে। ঠিক আছে? তো এমসিকিউ তে যদি আসে একটা হাফ অ্যাডারের সার্কিট তৈরি করতে কোন কোন লজিক গেট ব্যবহার করা হয়, অ্যান্সার দিবেন হলো গিয়ে এক্সঅর গেট, আর একটা কি গেট? এন্ড গেট। এখন আমি গত দিনের হলো গিয়ে বিসিডি কোডটা আমি হলো গিয়ে দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যে বিসিডি এনকোডারটা। তো আমি আপনাদেরকে বলছিলাম বিসিডি এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট তৈরি করতে। এখন দেখেন আপনি বিসিডি এনকোডার যদি তৈরি করতে চান তাহলে আমাদের এনকোডারের ফর্মুলা অনুযায়ী এনকোডারের আমাদের কি আছে স্যার? ইনপুট আছে। এনকোডারের আমাদের ইনপুট আছে আর আউটপুট আছে। তো এনকোডারের ইনপুটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আউটপুট হচ্ছে n সংখ্যক। এখন প্রবলেমটা হচ্ছে বিসিডির ক্ষেত্রে, বিসিডির আপনার এনকোডারের এন এর সংখ্যা বের করতে হলে আপনার বিসিডির টোটাল বিট সংখ্যা জানতে হবে বা টোটাল ক্যারেক্টার সংখ্যা জানতে হবে। ক্যারেক্টার সংখ্যা জানতে হবে, যেমন আস্কির টোটাল ক্যারেক্টার সংখ্যা হচ্ছে 256, তারপর আস্কি 7 এর 128, ইউনিকোডের হচ্ছে 65,536। তো আমি বিসিডির টোটাল ক্যারেক্টারটা কত? তো বিসিডির টোটাল ক্যারেক্টারটা হচ্ছে 10। এখন 10 কে কোনোভাবে 2 এর পাওয়ার n আকারে লেখা যায় না, তাহলে আমি n এর ভ্যালুটা কেমনে বের করব? এটা হচ্ছে বিসিডির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এটাতেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তো আমি আবার বলতেছি যে আমাদেরকে যদি এনকোডার কখনো তৈরি করতে হয় তাহলে যার এনকোডার দিবে সেটা টোটাল ক্যারেক্টারের কথা জানতে হবে। আর বিসিডির টোটাল ক্যারেক্টার 10টা, যেমন 0 থেকে কত পর্যন্ত স্যার? 9 পর্যন্ত। ওকে, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে বিসিডির ক্যারেক্টার। এখন এই 10 কে আমার 2 এর পাওয়ার n আকারে রিপ্রেজেন্ট করতে হবে।
ঠিক আছে? তো 10কে তো আমি 2 এর পাওয়ার n আকারে কখনোই রিপ্রেজেন্ট করতে পারবো না। আর n আকারে রিপ্রেজেন্ট না করতে পারলে আমি হচ্ছে কখনো এই ফরমেশনটা কি করতে পারবো না, তৈরি করতে পারবো না। ঠিক আছে? তো এটার জন্য যে কাজটা করব, যদি কখনো এরকম হয় যে আপনার যে টোটাল ক্যারেক্টার আছে সেটাকে আপনি হচ্ছেন হলো গিয়ে টোটাল যে ক্যারেক্টার আছে সেটাকে হচ্ছে 2 এর পাওয়ার n আকারে না লিখতে পারেন, তখন আপনি কি করবেন? আচ্ছা, তার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে রাখি। এনকোডারের ইনপুট এটা ডিসাইড করে যে এই সার্কিটে টোটাল কয়টা ক্যারেক্টার ইনপুট হবে। তাহলে দেখেন, যেহেতু আমি এটাকে 2 টু দি পাওয়ার n আকারে নিতে পারতেছি না, কিন্তু আমি এতটুকু তো বলতে পারি যে 2 টু দি পাওয়ার n যদি টোটাল ইনপুট হয়, তাহলে 10 ইকুয়াল 2 টু দি পাওয়ার n অ্যাপ্রক্সিমেট সাইন টোটাল ইনপুট। ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট সাইন আমরা ধরে নিলাম, কারণ 2 টু দি পাওয়ার n এটা ডিটারমাইন করে টোটাল ইনপুট কয়টা। তো যেহেতু আমরা 10 কে 2 এর পাওয়ার n আকারে লিখতে পারি না, কিন্তু আমাদের 10টা ইনপুট তো হবেই। তো আমি এই জায়গায় 2 এই জায়গায় কি বসায় নিছি? 10 বসায় নিছি। এখন কথা হচ্ছে, n এর ভ্যালু না পাইলে আমি তো বলতে পারবো না এইখানে n টা কি হবে। আর এই n টা হচ্ছে বাইনারি, প্রতি ইনপুটের বাইনারি ডিজিট ডিটারমাইন করে। বাইনারি ডিজিট ডিটারমাইন করে, অর্থাৎ এখানে যে 10টা ইনপুট হবে, 10টা ইনপুট কি কি? 10টা ইনপুট হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা ইনপুটের প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা ডিজিট প্রয়োজন সেটা হচ্ছে এনকোডারের আউটপুট ডিসাইড করে। অর্থাৎ এনকোডারের ইনপুট ডিসাইড করে কয়টা ইনপুট হবে, আর এনকোডারের আউটপুট ডিসাইড করে যে প্রতি ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা করে বিট লাগবে। যেহেতু 10 আমার টোটাল ইনপুট, আমি 10 তো বসাই দিছি। আর 2 এর পাওয়ার n আকারে লিখতে পারি নাই, দ্যাট মিন্স n এর ভ্যালু আমি জানি না। তো n এর ভ্যালু আমি যেহেতু জানি না, তাই আমি বলতে পারতেছি না যে প্রতি ইনপুটকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা করে বিট লাগবে। যদি এরকম কখনো আসে যে 2 এর পাওয়ার n আপনি ডিসাইড করতে পারতেছেন না, অর্থাৎ আপনার কয়টা করে বাইনারি ডিজিট হবে সেটা আপনি ডিসাইড করতে পারতেছেন না, তখন আপনি যে কাজটা করবেন, আপনার প্রত্যেকটা ইনপুটকে বাইনারিতে কনভার্ট করবেন। যেমন 0 কে বাইনারিতে কনভার্ট করলে 1 কে বাইনারিতে কনভার্ট করলে 1, 2 কে বাইনারিতে কনভার্ট করলে 2 কে বাইনারিতে কনভার্ট করলে আসতেছে হলো গিয়ে 1 0, 3 কে বাইনারিতে কনভার্ট করলে 1 1, 4 কে বাইনারিতে কনভার্ট করলে 1 0 0। ঠিক আছে? তারপর 5 কে বাইনারিতে কনভার্ট করলে আসতেছে 1 0 1, 6 কে বাইনারিতে কনভার্ট করলে আসতেছে হলো গিয়ে 1 1 0, 7 কে করলে 1 1 1, 8 কে করলে আসতেছে 1 ট্রিপল 0, আর 9 কে কনভার্ট করলে আসতেছে 1 0 0 1। তাহলে স্যার 0 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। তো 9 কে রিপ্রেজেন্ট করতে কয়টা করে বিট লাগছে? 4টা করে বিট লাগছে। তাহলে আমি এটা অ্যাজাম্পশন করতে পারি যে আমার এই এনকোডারের সার্কিটটা, অর্থাৎ বিসিডি এনকোডার যদি আমি চিন্তা করি, তাহলে n এর ভ্যালু কখনো 4 কে অতিক্রম করতে পারবে না। তাই আমি n এর ভ্যালু এখানে কি বসাই দিলাম? 4 বসালাম। তাহলে এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেল যে আমাদের 10টা ইনপুট হবে, প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে 4টা করে বিট লাগবে। তো এনকোডারের 2 এর পাওয়ার n হচ্ছে হলো গিয়ে 10, আর n হচ্ছে হলো গিয়ে 4। এটা হচ্ছে সবচেয়ে এক্সেপশনাল এনকোডারের সার্কিট। ঠিক আছে? পৃথিবীতে যত এনকোডারের সার্কিট আছে সেটার ভিতরে এটা হচ্ছে এক্সেপশনাল। ওকে? তো এখানে আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে এই সার্কিটটা আমাদের হচ্ছে হলো গিয়ে 10টা ইনপুট নিবে। তো 10টা ইনপুটের প্রতি ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে আমাদের 4টা করে বিট আমাদের লাগবে। ঠিক আছে? তাহলে যদি স্যার কখনো এরকম হয় যে আপনার যে টোটাল ক্যারেক্টার আছে সেটাকে 2 এর n আকারে যদি লিখতে না পারেন, তাহলে টোটাল ইনপুটটাকে বসায় দিবেন এনকোডারের ইনপুটে। আর এই টোটাল ইনপুটের প্রত্যেকটা ইনপুটের মধ্যে যেটা সবচেয়ে বড় ইনপুট থাকবে সেটাকে দেখতে হবে যে কয়টা বাইনারি ডিজিটের মাধ্যমে উপস্থাপন করা যায়। তো আমি যেহেতু 10 কে 2 এর পাওয়ার n আকারে লিখতে পারি নাই, তো আমি 10 কে বসায় দিছি টোটাল ইনপুটের জায়গায়। আর 10 এর মধ্যে সবচেয়ে বড় ইনপুট হচ্ছে হলো গিয়ে 9। তো 9 কে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা ডিজিট লাগবে? 4টা। তার মানে এর আগে যতগুলো ডিজিট আছে সবগুলোই 4টা ডিজিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
তাই এটার জন্য প্রত্যেকটা ডিজিটের আগে আমি কি করতেছি, 0 বসায় দিতেছি। ঠিক আছে স্যার? এখন আমরা হচ্ছে, আর স্যার পরীক্ষার খাতা এগুলো লিখতে হবে না, এটা আমি আপনাদের জাস্ট বুঝার জন্য বলছি। আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট করবেন, এটাকে আপনাদের বুঝার জন্য বলছি স্যার আমি। এখন আমরা হচ্ছে এটা ট্রুথ টেবিলটা তৈরি করব। তো আমরা বিসিডির হচ্ছে ট্রুথ টেবিলটা তৈরি করব। ট্রুথ টেবিলে আমাদের তাহলে ইনপুট হবে কয়টা, 10টা। সেটা স্টার্ট হবে i0, i1, i2, i3, i4, i5, i6, i7, i8, i9। আচ্ছা, তার আগে আমার ব্লক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। তো ব্লক ডায়াগ্রামটা আমরা ঠিক এভাবে তৈরি করব। এটা আমাদের ব্লক ডায়াগ্রামটা। তো ব্লক ডায়াগ্রামে আমাদের স্টার্ট হবে i0 থেকে, তারপর i1, তারপর i2, i3, i4, i5, i6, i7, i8, i9। আর এদেরকে রিপ্রেজেন্ট করতে আমার হচ্ছে 4টা বিট লাগবে, এ বি সি ডি। ঠিক আছে? তাহলে স্যার আপনি একটা জিনিস দেখেন যে আপনি যখন 0 দিবেন তখন এই এ বি সি ডি এই 4টা ভ্যালু 0 আসবে। আবার আপনি যখন i1 দিবেন তখন এই ভ্যালু চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আবার যখন আপনি i2 দিবেন তখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে স্যার, 0 ও 1 0 হয়ে যাবে। তার মানে আমার এই ভ্যালুগুলো, বাইনারি বিটগুলো চেঞ্জ হইতে থাকবে। তো যদি চেঞ্জ হইতে থাকে তাহলে প্রতি ইনপুটের জন্য আমার আলাদা আলাদা ভাবে আউটপুট ডিজাইন করতে হবে। তখন i0 এর জন্য একটা আউটপুট আসবে, i1 এর জন্য আরেকটা আউটপুট আসবে। তো এটার জন্য কম্পিউটারে আমি কি ইউজ করতেছি, ভ্যারিয়েবল ইউজ করতেছি। এখানে এ বি সি ডি ভ্যালুগুলো আমার কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে স্যার? তো আমাদের এটা হচ্ছে হলো গিয়ে ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। এবার আমরা এটার আউটপুটটা একটু দেখব। তো আমাদের আউটপুটটা হচ্ছে হলো গিয়ে এখানে আউটপুট হচ্ছে হলো গিয়ে এ বি সি ডি। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন দেখেন, ইউজার যখন i0 তে প্রেস করছে এটার ভ্যালু 1, আর বাদ বাকি সবগুলো কি 0। তো সবগুলো 0, তাহলে ইনিশিয়াল স্টেজে এটার ভ্যালুগুলো আমাদের কি আসবে, 0 আসবে। তারপর i1 এ প্রেস করছে, এটার ভ্যালু 1, বাদবাকি সবগুলো 0। আর i1 এর ডেসিমাল ভ্যালু কত, 1। 1 কে বাইনারিতে কনভার্ট করলে আসবে হলো গিয়ে 1। ওকে, তারপরে দেখেন তারপরে দেখেন আমাদের হচ্ছে হলো গিয়ে i2 তে যদি ইউজার প্রেস করে, i2 এর ভ্যালু 1, বাদবাকি সবগুলো আমাদের কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। সবগুলো আমাদের 0 হয়ে যাবে। তো i2 এর ডেসিমাল ভ্যালু 2, বাইনারিতে কনভার্ট করলে এটা কি আসবে স্যার, 1 0 আসবে। তারপরে দেখেন i3 তে আমি যদি প্রেস করি, i3 ভ্যালু 1, বাদ বাকি সবগুলো আমাদের 0 হয়ে যাবে। তা i3 এর ডেসিমাল ভ্যালু কত, 3, বাইনারিতে কনভার্ট করলে আমার আসবে কি, 1 1 আসবে। তারপর i4 কে ক্লিক করলে i4 এর ভ্যালু 1, 4 এর বাইনারি ভ্যালু হচ্ছে কি 1 0 0। ওকে, তারপরে দেখেন i5 কে ক্লিক করলে i5 এর ভ্যালু কি 1, আর বাদ বাকি সবগুলো কি 0। তো সবগুলো যেহেতু 0, আর i5 এর ডেসিমাল ভ্যালু 5, বাইনারিতে কনভার্ট করলে 1 0 1 আসতেছে। ওকে, তারপর আমি হচ্ছে i6 এ প্রেস করব, তো i6 এর ভ্যালু 1, বাদ বাকি সবগুলো আমাদের কি আসতেছে, 0 আসতেছে। বাইনারিতে কনভার্ট করলে 1 1 0। তারপর আমি হচ্ছে i7 কে ক্লিক করব, সরি i6 তো i7 এর নিচে গেছে গা। এটা i6 এর এটা 1,
তারপরে হচ্ছে আমি i7 কে ক্লিক করব, এটা হচ্ছে i7 এর ভ্যালু 1, বাদ বাকি সবগুলো আমার 0 হবে। i7 এর ডেসিমাল ভ্যালু 7, বাইনারিতে কনভার্ট করলে আমার আসবে হলো গিয়ে 111, ঠিক আছে, 111 আসবে। এখন i8 এ প্রেস করতেছি, i8 এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 8, 8 কে বাইনারিতে কনভার্ট করলে ভ্যালু আসবে 10000। তারপরে হচ্ছে i9 এ প্রেস করতেছি, এটার ভ্যালু 78, এটার ভ্যালু 1, আর i9 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1001, ঠিক আছে, 0123456789। এখন যে ঘরগুলো খালি থাকতেছে সেগুলো আমরা হচ্ছে 0 দ্বারা কি করে দিব, রিপ্লেস করে দিব। ওকে, ক্লিয়ার? এখন আমরা এটার হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করব। তো আমাদের সার্কিট ডায়াগ্রামটা আমরা একটু দেখি। তো আমাদের সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে সবার প্রথমে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের ইনপুট হচ্ছে i0, অন্য একটা কালার দিয়ে করি, ভালো হবে। i0, i1, i2, i3, i4, i5, i6, i7, i8, i9, ঠিক আছে। এখন এনকোডারের সার্কিট তৈরি করার ক্ষেত্রে আউটপুটে যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুটগুলোকে কনসিডার করতে হবে। আমরা একদম প্রিভিয়াস ক্লাসে দেখছি, তো আমাদের আউটপুট আছে 4টা। তো আউটপুটে এই 4টা ভ্যালুই আমাদের 0। তো 4টা ভ্যালু 0, এগুলো বাদ, এই দুইটা ভ্যালু 1। তো এই দুইটা ইনপুটটা কি হবে, i8 i9 হবে। তাহলে আমার i8 i9 এটার জন্য আমি কোন সার্কিট ইউজ করব, অর গেট। তো অর গেট ইউজ করলে i8 i9 ইকুয়াল হচ্ছে হলো গিয়ে a, অর্থাৎ a এর ভ্যালু 1 পাওয়া যাবে যদি আমি i8 আর i9 প্রেস করি। আর এটা বাদে এই দুইটা বাদে এর সবগুলো ভ্যালু কি হবে, 0 হবে, ঠিক আছে। অর্থাৎ i8 আর i9 এর জন্য এর ভ্যালু সবগুলো, মানে এই দুইটা ইনপুটের জন্য ভ্যালু 1 আসছে আর বাদ বাকিগুলো সব 0, কারণ আউটপুটে আমার 0 আর 1 আছে। তো এর ভ্যালু 0 তৈরি করবে কি, i8 আর i9 বাদে যতগুলো ইনপুট আছে সেটার জন্য এর ভ্যালু 0 তৈরি হবে। আর i8 আর i9 এর জন্যই শুধুমাত্র এর ভ্যালু 1 হবে। এটাই হচ্ছে এনকোডারের মেইন ওয়ার্কিং প্রসেস। ওকে, অর্থাৎ আমার 1 গুলোকে বের করলেই চলবে, কারণ যেগুলো 1 বাদে, মানে i8 i9 বাদে আপনি ভালো মতো দেখেন এর সবগুলো ভ্যালু 0। এখন বি এর যে ভ্যালুগুলো 1 তাদেরকে আমার বের করতে হবে। তো দেখেন বি এর এই ভ্যালুটা 1। ওকে, এই ভ্যালুটা 1, এটা কত নাম্বার ইনপুটের জন্য আসছে, i4 এর জন্য আসছে। তারপরে দেখেন এই ভ্যালুটা 1, এটা কত নাম্বার ইনপুটের জন্য আসছে, i5 এর জন্য আসছে। এই ভ্যালুটা 1, এটা কত নাম্বার ইনপুটের জন্য আসছে, i6 এর জন্য আসছে। এই ভ্যালুটা 1, এটা কত নাম্বার ইনপুটের জন্য আসছে, i7 এর জন্য। তার মানে বি এর জন্য পাচ্ছি কি, i5 i6 i7, i5 i6, একটু উপর থেকে নি তাহলে আমাদের জায়গা হবে, i5 i6 i7, সরি i4 থেকে যাবে, i4 i5 i6 i7, i5, sorry, i4 i5 i6 i7, i4 i5 i6 i7। অর্থাৎ এই 4টা ইনপুটের জন্য বি এর ভ্যালু কি আসবে, 1। এই বাদে যা আছে সবগুলোর জন্য ভ্যালু আমাদের কি আসবে, 0 আসবে। এবার দেখেন এই ভ্যালুটা 1, এটা কত নাম্বার ইনপুটের জন্য আসছে,
2 নাম্বার ইনপুট, এই ভ্যালুটা 1, কত নাম্বার ইনপুটের জন্য আসছে? 3 এর জন্য। এই ভ্যালুটা 1, কত নাম্বার ইনপুটের জন্য? i6 এর জন্য আসছে। এই ভ্যালুটা আমার 1, এটা কত নাম্বার ইনপুটের জন্য আসছে? i7 এর জন্য আসছে। তার মানে হলো গিয়ে সি এর জন্য হচ্ছে i2, i3, i6, i7, i2, i3, i6, sorry, i2, i3, i6, i7, i2, i3, i6, i7, এটার ভ্যালুটা হচ্ছে সি। এবার আমরা ডি এর জন্য করব। তো ডি এর এই ভ্যালুটা 1, এটার আমরা ইনপুটটাকে কনসিডার করতেছি। এটার ইনপুটটা হচ্ছে i1, এরপরের ইনপুটটা হলো গিয়ে i3, এরপরের ইনপুটটা হলো গিয়ে i5, এরপরের ইনপুটটা হলো গিয়ে i7, আর এরপরের ইনপুটটা হলো গিয়ে i9। তাহলে আমরা ডি এর জন্য কি পাইতেছি? i1, i1, তারপর হচ্ছে i3, তারপর হচ্ছে i5, তারপর হলো গিয়ে i7, তারপর হচ্ছে i9। i1, i3, i5, i6, sorry, i7, i7, একটা ভুল হয়ে গেছে স্যার, সরি, একটা ভুল হয়ে গেছে, একটু আমি কারেকশন করে দিচ্ছি। আমার এখানে হলো গিয়ে 1 হচ্ছে i6 এ আছে, তো i6 থেকে গেছে। আর ফার্স্টেরটা হচ্ছে i1 থেকে যাবে, তো নিলাম i1 থেকে, i1, তারপরেরটা হচ্ছে i3 থেকে যাচ্ছে, তারপরটা হচ্ছে i3 থেকে যাচ্ছে, এটা হচ্ছে i3, i3 থেকে গেল। এরপরে এখানে যেটা 1 আছে, এটা হচ্ছে i5 থেকে যাবে, গেল i5 থেকে। এরপরে যে 1টা আছে সেটা হলো গিয়ে i7 থেকে যাবে, গেল i7 থেকে। এরপরে যে 1টা আছে সেটা হচ্ছে 9 থেকে যাবে। তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে i1, i3, i5, i7 আর i9 ইকুয়াল ডি। অর্থাৎ এই ইনপুটের জন্য ডি এর ভ্যালুগুলো কি আসবে? 1 আসবে। এখন দেখেন এই বিসিডির আমরা যে সার্কিটটা ড্র করছি, এটা আমাদের হলো গিয়ে কি বলে, বাইনারি ভ্যালু জেনারেট করতে পারে কিনা সেটা একটু দেখেন। তাহলে স্যার আমরা এখন দেখব, যেমন i0 এর বাইনারি ভ্যালু কি? 4টা 0। তাহলে দেখেন i0 কি এ তে আছে? নাই। i0 কি বি তে আছে? নাই। i0 কি সি তে আছে? নাই। i0 কি ডি তে আছে? নাই। এবার এটার ভ্যালু 0। এবার হচ্ছে i1 এরটাতে আসি। i1 এর বাইনারি ভ্যালু কত? i1 এর বাইনারি ভ্যালু হলো গিয়ে এটা। এটা কি? 0001। তো i1 কি এ তে আছে? নাই, ভ্যালু 0। i1 কি বি তে আছে? নাই, ভ্যালু 0। i1 কি সি তে আছে? নাই, ভ্যালু 0। i1 কি ডি তে আছে? হ্যাঁ, i1 ডি তে আছে, তাই ভ্যালু 1। এবার আমরা i2 নিয়ে কথা বলবো। তা i2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0010। তা দেখেন i2 কি এ তে আছে? নাই, ভ্যালু 0। i2 কি বি তে আছে?
নাই, ভ্যালু 0। i2 কি c তে আছে? হ্যাঁ, c তে আছে, ভ্যালু হচ্ছে 1। আর তো i2 কি d তে আছে? নাই। ওকে, তো এবার আমি হচ্ছে হলো গিয়ে i3 টা দেখবো। তো আমি i3 টা দেখতে চাই। i3 কি a তে আছে? নাই, ভ্যালু 0। i3 কি b তে আছে? নাই। i3 কি c তে আছে? হ্যাঁ, c তে আছে, তাই রেজাল্ট 1। i3 কি d তে আছে? হ্যাঁ, d তে আছে, রেজাল্ট 1। ওকে, এবার আমরা আসতেছি হলো গিয়ে i4 এ। তো i4 এর ভ্যালু হচ্ছে 0 1 0 1 0। ওকে, 0 1 0 0। তো i4 কি a তে আছে? নাই। i4 কি b তে আছে? হ্যাঁ, b তে আছে, রেজাল্ট 1। i4 কি c তে আছে? নাই। i4 কি d তে আছে? নাই। এবার আমরা হচ্ছে i6 এরটা করব। তো i5 এরটা আমরা করব। i5 কি a তে আছে? নাই, 0। i5 কি b তে আছে? আছে। i5 কি c তে আছে? নাই। i5 কি d তে আছে? আছে। এবার i6 এরটা দেখব। এটা হচ্ছে আমাদের i6। তো i6 কি a তে আছে? নাই। i6 কি b তে আছে? আছে। i6 কি c তে আছে? আছে। i6 কি d তে আছে? নাই। এবার i7 এ আসি। i7 এরটা হচ্ছে 0111। i7 কি a তে আছে? নাই। i7 কি b তে আছে? আছে। i7 কি c তে আছে? আছে। i7 কি d তে আছে? আছে। তারপর এবার আসতেছে i8। i8 কি a তে আছে? নাই, সরি, i8 a তে আছে, সরি স্যার। এই যে i8 a তে আছে, রেজাল্ট 1। i8 কি b তে আছে? নাই। i8 কি c তে আছে? নাই। i8 কি d তে আছে? নাই। এবার i9। i9 i9 কি a তে আছে? আছে। i9 কি b তে আছে? নাই। i9 কি c তে আছে? নাই। i9 কি d তে আছে? নাই, d তে আছে, সরি স্যার, d তে আছে। এই যে, তো আমাদের এই বিসিডি ডিকোডার কেমনে কাজ করে, কিভাবে বাইনারি তৈরি করে, সেটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিছি। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফুল অ্যাডার দেখবো, আর তার সাথে হচ্ছে হলো গিয়ে বিসিডি ডিকোডারটা আমরা একটু চেক করে দেখবো স্যার। তো থ্যাংক ইউ আজকের মতো। ওকে স্যার।